আমাদের সমস্ত আত্মত্যাগ আর গণমানুষের অভ্যুত্থান বৃথা চলে যেতে পারে। দ্য ডিক্টেটর আবারও আসতে পারে ক্ষমতায়। And she worked so hard for it over the last 15 years, keeping it safe from militants as well, from terrorism. Yes, the dictator can come back only when আমরা তাকে সুযোগ করে দেব। আর আমরা সবচেয়ে কঠিন সময় পার করছি এখন, ঠিক এই মুহূর্তে। আমাদের এই করে দেওয়া সুযোগকে কাজে লাগিয়ে বহির্বিশ্ব, বিশেষ করে ইন্ডিয়া, দুই ধাপে কাজ করতে পারে। শুধুমাত্র সংখ্যালঘু ইস্যু না, আরো বেশ কিছু বিষয়ের সাথে যুক্ত। এক, শেখ হাসিনাকে এখন যেভাবে সেফ জোনে রাখা হয়েছে সেভাবেই আবার ক্ষমতায় বসানোর জন্য ডার্টি পলিটিক্যাল গেম খেলা। আর দুই, নিজেরাই কিছু একটা করে বসা। কিন্তু সেটা কিভাবেই বা আমাদের ভুল পদক্ষেপগুলো পুঁজি করে ক্ষমতায় ফিরতে পারে আওয়ামী লীগ, পাল্টে দিতে পারে সমস্ত চিত্র, ঘটতে পারে পাল্টা অভ্যুত্থান। আর আমাদেরই বা করণীয় কি? সবকিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিও, রোড টু বেটার বাংলাদেশ। প্রথম কথা, আমরা যে পাল্টা অভ্যুত্থানের আশঙ্কা করছি তা কি আদৌ সম্ভব? শেখ হাসিনা যেভাবে সেফ এক্সিট নিয়ে দেশ ছেড়েছেন, তার পক্ষে কি আবার ক্ষমতায় আসা সম্ভব? রিজাইন লেটার জমা দেওয়ার পরেও কি আর কোনো চান্স থাকে? আমার উত্তর হলো থাকে, বরং এই মুহূর্তের প্রেক্ষাপটে সেই চান্স আর সামান্য নয়, বরং অনেক অনেক বেশি। এখন পাল্টা একটা প্রশ্ন উঠে আসে, পাল্টা অভ্যুত্থান বা কাউন্টার কুয়ের ঐতিহাসিক কোনো নজির আছে কিনা? ইতিহাসের সবচেয়ে ফেমাস কাউন্টার কু হলো 1966 সালের নাইজেরিয়া জুলাই রিমার্চ, যার পেছনে মাস্টার মাইন্ড ছিল লেফটেন্যান্ট কর্নেল মুরতালা মুহাম্মদ, যেটা নিয়ে বিরাট একটা আলোচনাও সম্ভব। বাংলাদেশের কনসেপ্টটাকে বুঝতে কোটা আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত কি কি ঘটনা ঘটলো তার একটা রিক্যাপ নেওয়া প্রয়োজন, ভালোভাবে বোঝার প্রয়োজন। কোটা আন্দোলনের বাংলা ব্লকের যখন চূড়ান্ত রূপ নেওয়া শুরু করলো, তখন আওয়ামী লীগের মন্ত্রিসভা বারবার ইঙ্গিত করছিল এই আন্দোলন আর ছাত্র আন্দোলন নেই, এখানে পলিটিক্যাল কোনো গেম চলছে, যারা ছাত্রদের কাঁধে ভর করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এবং এরই হাত ধরে সরকার দলীয় স্টুডেন্টস উইং সাধারণ ছাত্রদের উপর নির্যাতনের সুযোগ খুঁজে নিল। আর এরপর পাল্টে গেল সমস্ত চিত্র। পুলিশ, ক্যাম্পাস তথা সারা দেশে সরকারের নির্দেশে শুরু করলো তাণ্ডব, প্রাণ হারালো ফ্যাসিস্টের বিরুদ্ধে আওয়াজ তোলা হাজারো মানুষ। কিন্তু একটু খেয়াল করলেই বুঝবেন, সে সময়টা জ্বালাও পোড়াও ঘটনাগুলোকে পুঁজি করে বাংলাদেশের মন্ত্রিসভা আন্তর্জাতিক মিডিয়াগুলোকে কিভাবে ব্যবহার করেছে। জনাব আরাফাত স্পষ্ট বলেছেন, এই আন্দোলন আর ছাত্র আন্দোলন নেই, রূপ নিয়েছে জামাত শিবিরের আন্দোলনে। এমনকি তিনি স্পষ্ট আন্দোলনকারীদের টেরোরিস্ট বা জঙ্গি আখ্যাও দিয়েছেন। These miscreants, and I would want to call them terrorists, if you come to Bangladesh and if you look around it, you see some of the part of the BTV looks like Gaza. সরকার নিজেও আন্দোলনকারীদের জামাত শিবির তথা প্রো ইসলামিক টেরোরিস্ট হিসেবে আখ্যা দিয়ে আইনি প্রক্রিয়াতে জামাত শিবিরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে। ওয়েস্টার্ন বিশ্বের শিবির তথা ইসলামের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আন্দোলনকারীদের টেরোরিস্ট রূপে প্রমাণ করার প্রোপাগান্ডার প্রথম ধাপ ছিল এটি। কিন্তু এখন দ্বিতীয় ধাপে যা হচ্ছে তা আরও ভয়ঙ্কর। সরকারের পতন ডেকে আনলো বাংলার সাধারণ মানুষ, ফ্যাসিস্টের হাত থেকে দেশকে স্বাধীন করলো সাধারণ ছাত্র জনতা। কিন্তু তারপর থেকে যে ঘটনাগুলো ঘটলো তা হলো প্রোপাগান্ডার দ্বিতীয় ধাপ, ভারতীয় মিডিয়াকে ব্যবহার করা। শেখ হাসিনার পতনের পর থেকে গত একদিনের মাথায় কি কি ঘটনা ঘটলো তাও একটু ভালোভাবে বুঝতে হবে। দেশব্যাপী জ্বালাও পোড়াও শুরু হলো। কিছু কিছু ক্ষেত্রে এই তাণ্ডব 15 বছরের অত্যাচারের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার বহিঃপ্রকাশ হলেও ইন জেনারেল চিন্তা করতে গেলে ব্যাপারটা আরও একটু কমপ্লেক্স। বিশেষ করে হিন্দু মন্দিরে ভাঙচুরের বিক্ষিপ্ত কিছু ঘটনা, হিন্দু তথা বাকি সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণের কিছু বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে কলকাঠি নাড়তে শুরু করলো ভারত। ভারতের নিউজ মিডিয়া শুরু করলো সংবাদ মাধ্যমে এক ডাহা মিথ্যাকে প্রতিষ্ঠা করতে। আজ তাক বাংলার সংবাদ, ইসলামী বাংলাদেশে হিন্দুরা শেষ, মসজিদ থেকে মাইকে ঘোষণা শুনুন। রিপাবলিক বাংলার সংবাদ, হিন্দু শূন্য বাংলাদেশের শঙ্কা, জবাব চায় বাংলা। এছাড়াও হিন্দু শূন্য হবে বাংলাদেশ থেকে শুরু করে আরো অনেক অনেক সংবাদ, যদিও বাংলাদেশের আসল চিত্র ভিন্ন। গতকাল থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটার সাথে সাথে বাংলার হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে হিন্দু কমিউনিটির প্রোটেকশন হিসেবে মন্দিরের বাইরে অবস্থান নেয়। হিন্দু তথা সংখ্যালঘু গ্রামগুলোতে মুসলিমদের পাহারা বসানো হয় যেন কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। কিন্তু ভারতের সংবাদ মাধ্যমগুলোর ঘটনা দেখলে মনে হয় মায়ের চেয়ে মাসির দরদি বেশি। আর এই ম্যাস মিডিয়া প্রোপাগান্ডাকে পুঁজি করে শুরু হয় টুইটারে ভারতীয়দের তাণ্ডব। ইসলামিস্টস আর অ্যাটাকিং, বার্নিং হিন্দু হাউজেস,
temples such helpless. All eyes on Bangladeshi Hindu. Attacks of terrorists of Jamaat Islami in Bangladesh. Sheikh Hasina was shield for Bangladeshi Hindus. Situation of Hindus in Islamic Republic of Bangladesh. Mission to eradicate Hindus from Bangladesh. India should immediately land their army in Bangladesh to save Hindus. It's a civilization responsibility of Bharat to protect Hinduism. But my dear, the situation of Bangladesh, the scenarios of Bangladesh is totally different. Why on earth you are exaggerating this information? বেশিরভাগ ঘটনাই অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয় ভারতের মানুষের কাছে। এছাড়াও আপনি যদি ভারতের মূলধারার গণমাধ্যমগুলোকে ফলো করেন, দেখবেন সেখানে শেখ হাসিনাকে দেশের রক্ষা কবচ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। বাংলাদেশে অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টকে সামনে রেখে সমস্ত তাণ্ডবের চিত্র তারা বহির্বিশ্বে প্রকাশ করছে টেরোরিজম ইন বাংলাদেশ হিসেবে। সহজ ভাষায় তারা বোঝাতে চায় শেখ হাসিনার পতনের জন্য প্রো ইসলামিস্টরা দায়ী, যারা জঙ্গি আর দেশটাকে চূড়ান্ত নৈরাজ্যে রূপ দিয়েছে। অথচ শেখ হাসিনাকে গদি ছাড়া করলো বাংলার ছাত্র সমাজ। তবে সে যাই হোক, এই জঙ্গিদের হাতে বাংলাদেশ আখ্যা দিয়ে বাংলার আন্দোলনকারীদের গণভবনের দিকে তেড়ে আসা আর সেই ভয়ে শেখ হাসিনার ভারতে আশ্রয় নামক জটিল এক প্রোপাগান্ডাকে পুঁজি করে ইন্টারন্যাশনাল সাপোর্টে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা, ব্যাপারটাকে বোঝা কি খুব বেশি কঠিন? ভারত বাংলাদেশে সরাসরি ইনভেশন না করলেও আওয়ামী রেজিমে বাংলাদেশ কোনো না কোনো এক চুক্তির মাধ্যমে ভারতের অঙ্গরাজ্যের মতোই ছিল, যা আওয়ামী পতনের সাথে সাথে ভারতের জন্য এক চিন্তার বিষয়। সো ভারত চাইবে প্রো আওয়ামী সেন্টিমেন্টে মিডিয়া কভারেজ করে যে কোনোভাবে শেখ হাসিনাকে আবার গদিতে ফিরিয়ে আনা, আর যারা এর বিরোধিতা করবে তারা হলো তাদের ভাষায় টেরোরিস্ট। কঠিন রাজনৈতিক খেলা। তবে আমার মনে হয় কোটা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলার মানুষ যা কিছু অর্জন করলো তার সবই বাংলার সাধারণ ছাত্র জনতার কারণে, সাধারণ মানুষের কারণে। আমরা যদি রাজপথে রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে পারি, জীবন দিয়ে দেশকে মুক্ত করতে পারি, আমরা চাইলেই দেশকে আগাম বিপদ থেকে রক্ষাও করতে পারবো। কিন্তু তার জন্য যা করতে হবে তার প্রথম ধাপ হলো নিজ নিজ এলাকায় সংখ্যালঘুদের সুরক্ষার জন্য বলয় তৈরি করা। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে দেশের আইন কানুন মেনে চলতে হবে। যেভাবে একটা স্বৈরাচারী রাষ্ট্রের পতন আমরা ঘটিয়েছি, সেভাবেই সকলে একসাথে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। আমাদের এই জয়ে সোশ্যাল মিডিয়ার যেহেতু বিরাট একটা ভূমিকা আছে, তাই সোশ্যাল মিডিয়াকেই বিরাট একটা শক্তি হিসেবেই ব্যবহার করতে হবে। যে কোনো কিছু শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতে হবে, সোর্স দেখতে হবে। গুজবে কান দিয়ে হুজুগে বাঙালি হওয়ার সময় আমরা অনেক আগেই ত্যাগ করে এসেছি। ভারতীয়দের সোশ্যাল মিডিয়ার মিথ্যাচার আমরা সোশ্যাল মিডিয়াতেই ভেঙে দেব আমাদের সত্য তথ্য দিয়ে। নিজ নিজ এলাকায় সবাই মিলে একটি নিরাপত্তার দল প্রস্তুত রাখবো। রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো অপশক্তির মোকাবেলাও করব। ফেসবুকের পাশাপাশি টুইটারে অ্যাক্টিভ থেকে যে কোনো গুজবের স্পষ্ট মোকাবেলা করব আর বিশ্বব্যাপী সত্যতা তুলে ধরব। শেষে শুধু একটা কথাই বলতে চাই, যারা প্রোপাগান্ডা দিয়ে গদি দখল করে আবার ফ্যাসিবাদী সাম্রাজ্য বা সরকার গঠন করবেন বলে ভাবছেন, দয়া করে স্টুডেন্টদের সাথে ফাইজলামি করতে আসবেন না। স্টুডেন্টরা 17 বছরের পাকাপোক্ত স্বৈরাচারী গদি উল্টে দিয়েছে। স্টুডেন্টরা রাজপথে প্রাণ দিতে শিখে গেছে। এখন তারা চাইলে সব পারে সব। অ্যান্ড hereby we dream for a better Bangladesh.